অনেকে বাড়ি কিনে ভাড়া দিয়ে দিচ্ছে, বাড়ি কিনে কমার্শিয়াল স্পেস ব্যবহার করছে। তো সেই জন্য আসলে কি ধরনের বাড়ি চয়েস করা উচিত? If you buy the house in the market is like 1.2 million, but if you buy from auction, maybe you get the house for 800, 900,000. যদি আপনার বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে সেক্ষেত্রে আপনি লোকেশনটা স্যাক্রিফাইস করলে লাভবান হবে, কেউ ক্ষতি হবে না। কারণ আপনি যদি সেম লোকেশনে কোনো একটা কাস্টমার যেটা বললেন 5 স্টারই ফিক্সড হয়ে থাকে, হয়তো 5 স্টারে পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু কাপল অফ ব্লকস গেলে কিন্তু উনি এর চেয়ে কম দামও পাচ্ছেন। New York City, it seems like if you invest in one property, you can come out with minimum 100,000, 200,000 per property. কেন আসলে এত বিনিয়োগ থাকতে একটা মানুষ তার রিয়েল এস্টেট বা প্রপার্টিতে বিনিয়োগ করবে, আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি দেখেন, সবাই সবার পার্সপেক্টিভ আছে। অনেক মানুষ আছে ব্যাংকে টাকা রাখে, অনেকে আছে আপনার ডিফারেন্ট ফিল্ডে ইনভেস্ট করে, অনেকে আছে অন্য অন্য জায়গায় ইনভেস্ট করে। বাট আমি যেটা রিয়েলাইজ করছি আমার ছোটোবেলার থেকে, বাট আই বিলিভ অল দ্য পিপল রিয়েলাইজ, আপনিও রিয়েলাইজ করতেছেন যে real estate is one of the safe field where you can invest. If you invest in real estate, your money never goes away anywhere. Suppose for an example, if you invest in stock market, আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকেন, অনেক সময় দেখা যেতে পারে যে আপনার স্টকগুলো ডাউন হয়ে গেছে। তো এর থেকে অনেকে আমার পরিচিত, আমার ফ্রেন্ড বন্ধু অনেকে আছে, আমি দেখেছি যে স্টক মার্কেটে ইনভেস্ট করে পরে ওনারা অনেক হেজিটেশন ফিল করতেছে, মানে ডিফারেন্ট থিংস করতে। কিন্তু আপনার যেটা সেভিংস আছে, আমার ওপিনিয়ন থাকবে প্রথমে আপনার সেভিংস দিয়ে আপনি প্রথমে একটা বাড়ি কিনেন। যদি আপনার কাছে এক্সট্রা কোনো টাকা থাকে তাইলে আপনি ইনভেস্টমেন্টে যেতে পারেন। সো আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যখন বাড়ি কেনার কথা বলছেন, তো বাড়ি কিনতে গিয়ে মানে একজন মানে সেটা হচ্ছে দুই ধরনের, আপনি যেটা বলছেন একটা হচ্ছে থাকার জন্য নিজে, আবার একটা আমরা যেটা কথা বলছি এখন যে বিনিয়োগের জন্য। বিনিয়োগের জন্য আসলে কি ধরনের বাড়ি চয়েস করা উচিত? বিশেষ করে যারা বিনিয়োগ বলতে আমি বলতে চাচ্ছি অনেকে বাড়ি কিনে ভাড়া দিয়ে দিচ্ছে, বাড়ি কিনে কমার্শিয়াল স্পেস ব্যবহার করছে। তো সেই জন্য আসলে কি ধরনের বাড়ি চয়েস করা উচিত আসলে? Okay, let me tell you a small story about myself. When I started my career, আমি কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে শুরু করি নাই। আমি শুরু করেছিলাম রিয়েল এস্টেট ইনভেস্টর হিসাবে। তো আমি প্রথমে যে সময় 5-10 years back when I started, 10 years back when I started as an investor. I started investing ছোট ছোট টাকাগুলো আমি নিয়ে ওই যে বাফেলোতে বাড়ি কেনা শুরু করলাম। তো যখন আমি বাফেলোতে বাড়ি কেনা শুরু করছি, তো অনেকে অনেক কিছু বলছে যে this is not a good investment, you shouldn't do that, you shouldn't go to Buffalo, this and that. But it turned out to be one of the better choice that I have ever made in my life. ওইখান থেকে আমার স্টার্ট। তো আমি ওইখান থেকে যে সময় আমার ইনভেস্টমেন্টটা শুরু করেছিলাম, তো শুরু করার পরে আলহামদুলিল্লাহ when I bought the properties were $5,000, $10,000, and now if you look at the properties it's like $100,000, $150,000, $200,000 even. So আমরা this is one of the safe investment. আর আমরা সত্যি কথা যেটা অনেকে আমরা জানি না কিরকম বাড়ি কিনতে হয়, বা কিরকম ইয়ে করতে হয়। এখানে 2-3টা অপরচুনিটি আছে আমাদের। যেমন হলো কি এক্সাম্পল, একজন মানুষ ওনার বাড়ি আছে, ওনার একটা মর্গেজ আছে, বা উনি সময় মতো মর্গেজটা পে করতে পারতেছেন না। তো ওই সময় কি হয়, বাড়িটা প্রি ফোরক্লোজার একটা অপশন আছে, ওইটাতে চলে যায়। তো ব্যাংকে স্পেসিফিক একটা নোটিশ পাঠানোর পরে এই স্পেসিফিক সময়ে উনি হয়তো ফিক্স করতে পারবে, অথবা নেক্সট স্টেজে চলে যায়, হুইচ ইজ ফোরক্লোজার। তো ফোরক্লোজারে গেলে উনি আর বাড়িটা ধরে রাখতে পারে না। তো কি হয়, ওই ক্ষেত্রে পরে যেহেতু ব্যাংক টাকাটা নিয়ে আসবে, তো ওইটা অকশনে চলে যায়। তো আমরা সাধারণত অনেক মানুষই জানি না, আমরা কিন্তু আসলে বাড়ি ঘর এগুলো আমরা অকশন থেকেও কিনতে পারি। এটা আমাদের জন্য একটা হিউজ ইনভেস্টমেন্ট প্রপার্টি হইতে পারে, সুযোগ হইতে পারে, বড় একটা সুযোগ হইতে পারে। তো আমরা এটাতে ইনভেস্ট করে আমরা অন্য বিজনেস করে আমরা ইয়ারলি 100,000, 200,000 রিটার্ন পাই না। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে আমি যেহেতু আপনাকে বলেছি আমি স্টার্ট করেছিলাম বাফেলো থেকে, পরে আমি বিংহামটনে করছি কিছু ইনভেস্টমেন্ট, কিন্তু এখন আমি নিউ ইয়র্ক সিটিতে করতেছি। সো নিউ ইয়র্ক সিটি, it seems like if you invest in one property you can come out with minimum 100,000, 200,000 per property. It depends on the property, and if you gain যে সময় আপনি প্রপার্টিটা নেবেন ওই সময় যদি আপনি আলহামদুলিল্লাহ যদি আপনি you make the right decision, right amount and everything, then you good. না, এখন যেটা হচ্ছে যে আমাদের দেখা গেল যারা আমাদের কমিউনিটিতে এখন বাড়ির যে দাম, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির মধ্যে হিউজ প্রাইস, তো
একজন মানুষের হয়তো অত টাকা নেই, বা যেটাকে আমরা বলছি 10% 20% ডাউন পেমেন্টের জন্য, কিন্তু যা আছে তা দিয়ে উনি হয়তো নিউ ইয়র্ক সিটিতে পারবেন না, কিন্তু নিউ ইয়র্ক স্টেটের মধ্যে আপনি লাইক বললেন বিলমেন্টন, বাফেলো, আলবেনি, তো আপনারা কি এই জায়গাগুলো তো কাজ করছেন? জি, আমরা আসলে নিউ ইয়র্ক সিটিতে কাজ করছি মেনলি, তারপরে আমরা বিংহামটনে করে থাকি, বাফেলোতেও করে থাকি। তো কেউ যদি বাড়ি কিনতে চায়, এজ জেনারেল যারা ফার্স্ট টাইম হোম বায়ার ওনাদেরকে হেল্প করে থাকি, বা সেকেন্ড প্রপার্টি ওনাদেরকে হেল্প করে থাকি। আর কেউ যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি নিতে চায় তো অবভিয়াসলি আমরা ওনাদেরকে হেল্প করে থাকি, কারণ ইনভেস্টমেন্ট প্রপার্টিগুলো অনেকগুলো প্রপার্টি আমাদের কাছে আছে যেটা আমরা ওনাদেরকে সুযোগ সন্ধান করে দিতে পারি। ইভেন আরেকটা জিনিস আমি শেয়ার করি, অনেকে হয়তো জানেন না, আপনি অকশন থেকে গড় নিতে হইলে ক্যাশ টাকা লাগায়, that is true, but at the same time there are some other options. So if you buy the house in the market is like 1.2 million, but if you buy from auction maybe you get the house for 800-900,000, but at the same time আপনি হয়তো আপনার রেগুলার লোন না নিয়ে কিন্তু এখানে হার্ড ক্যাশ লোন একটা আছে। আপনি যদি ওই প্রপার্টিটা হার্ড ক্যাশ লোন দিয়ে কিনে যদি আপনি ওইটা পরে রেগুলার লোনে কনভার্ট করেন, আপনি দেখা যাচ্ছে যে আপনি 100-200,000 এখানে পার হাউস আপনি সেভ করতেছেন। ওইটা আমরা অনেকে ক্যালকুলেট করি না। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি, এটা চিন্তা করে আমরা কি করবো। মানে আপনি বলছেন যে অনেকগুলো অপশন রয়েছে, হয়তো আমাদের অনেক গ্রাহকরা কাস্টমাররা সেটা জানে না। আর একটা জিনিস আপনার যে আপনি একটু আগে বলছেন অফ মার্কেট যে প্রসেসের ব্যাপারটা, এটা যদি একটু ক্লিয়ার করতেন, যে তো অনেকে তো এই ব্যাপারটা সম্পর্কেও তেমন জানে না। এই জিনিসগুলো না জানার কারণে যেটা হয় যে অনেকের কাছে মনে হয় বাড়ি কেনা মানে একটা বিশাল হেডেক বা অনেক ঝামেলার ব্যাপার, অনেক বড় একটা বিনিয়োগের ব্যাপার, কিন্তু এখানে চাইলেই ছোট ছোট অনেক কিছু মেনটেন করে কিন্তু উনি লাভবান হতে পারে। আচ্ছা, এখানে আপনি যেহেতু অফ মার্কেট কথা বলছেন, অফ মার্কেট ডিল মানে আমি এটাই বুঝাইতে চাইতেছি যে অকশন বা ফোরক্লোজারের ঘর, অথবা অনেকে আছে যে মালিকই ডাইরেক্টলি বিক্রি করে দেয়। তো আমরা মেইনলি ফোকাস করতেছি অকশন বা ফোরক্লোজারের ঘরের দিকে, যেগুলো প্রপার্টি আমরা অনেক কমে বা ইজিলি নিতে পারি। আমরা প্রসেসগুলো জানি না। এই দেশে আমরা কি হয়, সবাই এসে একটা কাজে ব্যস্ত হয়ে যায়, তো আমরা অনেক কিছু অনেকের কাছে জানি না। হয়তো আমার অনেক কিছু শিকার আছে, আপনারও শিকার আছে। সো এই ক্ষেত্রে আমি বলবো সবাইকে, আপনারা যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অফ মার্কেটে আমার সাথে যোগাযোগ করবেন। আর অফ মার্কেটে আমি মেইনলি বলতেছি যে ফোরক্লোজার বা অকশনের গড়, যেগুলা আপনি মার্কেট রেট 1.2 ফর এন এক্সাম্পল, ইউ ক্যান গেট দ্যাট হাউস ফর 800, মানে প্রায় 400k সেভ করার সম্ভাবনা আছে। সো ইট ডিপেন্ডস অন দ্য প্রপার্টি এন্ড এভরিথিং, ইউ নো, সো देयर আর লট অফ অপরচুনিটিজ অ্যারাউন্ড। আচ্ছা, আপনি যেহেতু কথাটা বললেন যে হ্যাঁ আমরা অনেক কিছু, বিশেষ করে আমাদের অনেক কাস্টমাররা বা নতুনরা, বিশেষ করে ফার্স্ট টাইম বায়াররা অনেক কিছুই জানে না, কিন্তু একটা বড় সমস্যা থাকে হচ্ছে আপনার ইনভেন্টরি এবং লোকেশন চুজ। দেখা গেলো বড় একটা অংশ তারা একই জায়গাতে বাড়ি খুঁজছে, কিন্তু দেখা গেলো সেখানে ফর সেলে কোনো বাড়ি নেই, কিন্তু দেখা গেলো একই রকম বাড়ি, এর চেয়ে বেটার বাড়ি আরো অর্ধেক প্রাইসে অন্য জায়গায় আছে। এই যে গ্যাপিং, কমিউনিকেশনের গ্যাপ বা যে কাস্টমারের আগ্রহটা তৈরি হচ্ছে না, এটা কেন মনে হয়? আর এই ইনভেন্টরি জায়গাটা আপনি কেমন দেখছেন এখন? অ্যাকচুয়ালি রাইট নাও এখন মার্কেটের যে অবস্থা, আমাদের ক্রেতা বেশি, বিক্রেতা কম। মানে দ্য সেম থিং আপনি যেটা বলছেন আর কি, ইনভেন্টরি আমাদের কম, কিন্তু আমাদের মানে like the people are looking for the house but they don't get the house according to like as they're looking. So এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওইটা আমরা যদি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, as I told you before, অকশন বা ফোরক্লোজার হাউস দিয়া, তো এরকম আমরা যদি একটা প্রপার্টি নিয়ে একটু ফিক্স করি, আমাদের অনেক টাকা কিন্তু সেভ হচ্ছে। আর ইনভেন্টরি জিনিসটা হলো রাইট নাও মার্কেটে আসলে ইনভেন্টরি কম। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা শান্তু ভাই বললো একটু আগে, যে আমরা কিন্তু কিছু কিছু বায়ার আছে, আমরা শুধু ফর এন এক্সাম্পল, ইফ আই লিভ ইন দ্য ব্রঙ্কস, সো ফর এন এক্সাম্পল সাম পিপল দে আর লুকিং ফর houses in the Parkchester area, but if you go little bit outside the area, yes, couple of blocks, অথবা আপনি যদি একটু বাইরে যান, আপনি সবাই স্টার্লিং ভিত্তিক বাড়ি কিনতে চায়, তা আপনি যদি স্টার্লিং এর বাইরে একটু সামনে যান, হ্যাঁ, বা ওই যে ডিফারেন্ট এরিয়া আছে, যেমন থ্রোজনের কাছে মিডল টাউন আছে, তো এইগুলো এলাকাতে গেলে আপনি কিন্তু আরো সুন্দর সুন্দর বাড়ি পাচ্ছেন, ভালো পরিবেশ এবং পার্কিং স্পেস আছে, সবকিছু অ্যাভেলেবল আছে। কিন্তু আপনি পার্কচেস্টারে থাকলে দেখতেছেন একটু কনজাস্টেড এন্ড এভরিথিং। বাট আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনারে,
সরি মাই কোনো সমস্যা নেই, আমরা তো বাংলা ভাষায় সবাই কথা বলি। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যে যদি আপনার বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে সেক্ষেত্রে আপনি লোকেশনটা স্যাক্রিফাইস করলে লাভবান হবে, কেউ ক্ষতি হবে না। কারণ আপনি যদি সেম লোকেশনে কোনো একটা কাস্টমার যেটা বললেন 5 স্টারই ফিক্সড হয়ে থাকে, হয়তো 5 স্টারে পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু কাপল অফ ব্লগস গেলে কিন্তু উনি এর চেয়ে কম দামও পাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে ফার্স্ট টাইম হোম বায়ারদের একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে যে প্রচুর টাকা লাগে বাড়ি কিনতে গেলে, প্রচুর টাকা লাগে, ডব্লিউটি অনেক স্ট্রং হতে হয়, লোন অ্যাপ্রুভ কিভাবে হবে, তারপরে হচ্ছে ক্রেডিট স্কোরের ব্যাপারগুলো, এগুলো কি অনেক বেশি ইম্পর্টেন্ট করে, ভ্যারি করে, নাকি আসলে ড্রিমটাই বেশি ইম্পর্টেন্ট, কোনটা আপনার কাছে মনে হয়? বাড়ি কেনার ক্ষেত্রে আপনার প্রসেস যেটা আছে এটা আমরা সবাই মেনটেন করতে হবে, সেটার জন্য আপনারা আছেন। এটার জন্য আমরা আসছি, আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট, সো ওইটাও আপনাদেরকে সহযোগিতা করে থাকি সবসময়। আমরা যদি দেখে থাকি প্রথমে যদি আমরা বাড়ি কেনার প্রসেসটা শুরু করি, আপনি কিন্তু প্রথমে একজন ইয়াং এনার্জেটিক একজন রিয়েলটর হায়ার করতে হবে। তো আপনি যদি রিয়েলটর হায়ার করেন, রিয়েলটরের কাছে কিন্তু আপনি ল্যান্ডার ইনফরমেশন পাবেন, তারপরে আপনার অ্যাটর্নি ইনফরমেশন পাবেন, সব কিছু পাওয়া যায়। সো যেহেতু আপনি রিয়েলটরের সাথে প্রথমে যোগাযোগ করবেন, রিয়েলটর একজন আপনার ল্যান্ডারের সাথে কথা বলে দিবে যে আপনি কীরকম এলিজিবল হবেন লোনের ক্ষেত্রে, কেমনি কী হবে, তাইলে একটা প্রি অ্যাপ্রুভাল দিবে আপনাকে। তো আপনি যেহেতু একটা প্রি অ্যাপ্রুভাল নিয়ে আসবেন, তারপরে রিয়েলটর আপনাকে আপনার বাড়ি দেখানো শুরু করবে আপনার চাহিদা অনুযায়ী। তো ওয়ান ইউ স্টার্ট লুকিং ফর দ্য হাউস অ্যান্ড ইউ কিপ অন লুকিং অ্যান্ড ওয়ান্স ইউ ফাইন্ড ইউর ড্রিম হাউস, সো আপনি যখন আপনার ড্রিম হাউসটা পেয়ে যাবেন, তখন আপনি আপনার রিয়েলটর দিয়ে সেলার রিয়েলটরের কাছে আপনি একটা অফার দিবেন। ইফ ইউর অফার গেটস অ্যাকসেপ্টেড, দেন আমরা একজন অ্যাটর্নি হায়ার করব। অ্যাটর্নি হায়ার করার পরে আমরা ওনার কাছে একটা আর্নেস্ট মানি ডিপোজিট দিব। আর্নেস্ট মানি ডিপোজিট দেওয়ার পরে আমরা ওই যে কন্ট্রাক্ট সাইন করব। ওয়ান্স দ্য কন্ট্রাক্ট ইজ সাইন বাই আস অ্যান্ড দ্য সেলার, বাই দ্য বায়ার অ্যান্ড সেলার, so that is called like a fully executed contract. তার মানে তখনই আপনাদের প্রসেসটা শুরু হয়ে গেল। জি মামুন ভাই, আপনাকে একটু থামাতে হচ্ছে, আমাদের একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আবার আসছি আপনার কাছে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে তানমিম। আমার প্রশ্ন হচ্ছে যে আমি পার্কেস্টারে একটা অ্যাপার্টমেন্ট কিনবো, কিভাবে কি করবো আমি সঠিক জানি না। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এটা একটা জিনিস মিসিং হয়ে গেছিল, আমাদের দর্শক প্রশ্নটা করেছে, খুবই ভালো একটা প্রশ্ন, যে আমরা বাড়ি মানে শুধু বাড়ি বলছি, বিশেষ করে যেটা বাড়ি বলছি, কিন্তু অনেকের কিন্তু ইদানিং যেহেতু রিজনেবল বাড়ি খুবই এক্সপেন্সিভ, যে কন্ডো অ্যাপার্টমেন্ট এগুলোর প্রতিও কিন্তু আগ্রহ আছে। তো উনি যেটা বললো যে উনি পার্কস্টার হয়তো উনি অ্যাপার্টমেন্ট বা কন্ডো কিনতে চায়, সেক্ষেত্রে উনি কি করবে বা কি প্রসেসগুলো মেনটেন করতে হবে? ওকে, সো উনি যদি পার্কস্টারে কন্ডো কিনতে চায় বা উনি আউটসাইড পার্কস্টারে কিনতে চায়, সমস্যা নাই। পার্কস্টারে স্পেসিফিক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সো ডিপেন্ডস অন হিট ক্রেডিট স্কোর অ্যান্ড হাউ হোল্ড ইজ everything. So he's being looking for house. So উনি 1 bedroom খুঁজতেছে, 2 bedroom খুঁজতেছে না 3 bedroom কন্ডো খুঁজতেছে। সো বেসড অন দিস উনি প্রথমে লোন অফিসারের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে উনি দেখবে উনি কত টাকা প্রি অ্যাপ্রুভাল হয়, তারপরে উনি কিন্তু 5% ডাউন পেমেন্ট দিয়েও কন্ডো কিনতে পারবে। হ্যাঁ, 5%, হ্যাঁ 20% দিয়েও কিনতে পারবে। বাট যদি আপনি পারচেস্টারে কিনেন, ওইটা মিনিমাম 20% ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। হ্যাঁ, ওদের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। বাট যদি বাইরে আমি পারচেস স্টোরিয়াতে, কুইন্সে, জামাইকাতে বা যে কোনো জায়গায়, হ্যাঁ ওইটা ডিপেন্ড করে আপনার প্রপার্টি ম্যানেজমেন্টের উপরে। বাট দেখা যায় অনেক সময় আছে আপনি 5% ডাউন পেমেন্ট দিয়ে ঘর কিনতে পারবেন, যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে, আপনার ইফ ইউ আর কোয়ালিফাইড উইথ দ্য ইফ ইউ হ্যাভ W2 and everything, then you can go for regular loan. Even whoever drives taxi, Uber or 1099, they can also go for the loan, but ওইটা রেগুলার মর্গেজ থেকে হয়তো ইন্টারেস্ট রেট একটু হাই হবে, হ্যাঁ একটু বেশি হবে। কিন্তু এই যেমনটা বলছিলেন আপনি, যে বাড়ি তো অনেক হিউজ, বাড়ি থেকে তো এখন অনেকেই দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্ট বা কন্ডোর দিকে ঝুঁকে পড়ছে, তো এই প্রসেসটাও কি বাড়ির মতো হবে নাকি একটু ডিফারেন্ট হতে হয়? প্রসেস ইজ কাইন্ড অফ সেম। ওকে, প্রসেস সেমই, কিন্তু ওই যে আপনার ওদের কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে। সো আপনার কি বিল্ডিং অনুযায়ী নাকি? হ্যাঁ, ওইটা প্রপার্টি ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, জি।
তো সেই জায়গাটাতে একজন নতুন বায়ার যদি এখন কেউ ভাবছে যে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাই, যেটা উনি বললো কন্ডো কিনতে চাই, তো উনি কি আসলে কি প্রসেস, যেটা বারবার বলছে সেম, বাট তারপরেও আপনি যেন প্রপার্টি ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, সেই প্রপার্টি ম্যানেজমেন্ট আসলে কি? ওকে, সো পারচেস্টারে আমরা জেনে থাকি দুই ধরনের প্রপার্টি আছে, একটা হলো গিয়ে সাউথ কন্ডোমিনিয়াম, একটা হলো গিয়ে নর্থ কন্ডোমিনিয়াম। সো সাউথ কন্ডোমিনিয়ামের ডিফারেন্ট রুলস, নর্থ কন্ডোমিনিয়ামের ডিফারেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সো আমরা সাধারণত কি করে থাকি, সাপোজ হি ওয়ান বাই ওয়ান ফ্যামিলি ওয়ান বেডরুম কন্ডো ইন পারচেস্টার ইন সাউথ কন্ডোমিনিয়াম। আমি স্পেসিফিক সাউথে বলতেছি, কারণ হইল গিয়া আমি জানি না উনি কোন জায়গায় কিনতে চাচ্ছে। তো উনি যদি সাউথ কন্ডোমিনিয়ামে কিনতে চায়, তাইলে আমরা প্রথমে উনি আমাদের সাথে যোগাযোগ করবে, তারপরে আমরা একজন ল্যান্ডারের কাছে ওনারে পাঠিয়ে দেবো, যিনি ওনার লোন প্রসেস করবে। তো এখানে পারলে উনি সব কিছু রান করার পরে আমরা দেখবো যে ইফ হি ইজ কোয়ালিফাইড। এট দ্য সেম টাইম পারচেস্টারের প্রপার্টি ম্যানেজমেন্ট যেগুলো আছে, এগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের কাছে আছে। সো আমরা ওইটার সাথে ম্যাচ করে দেবো। ইফ হি কোয়ালিফাইজ, দেন উই ক্যান শো হিম দ্য প্রপার্টি, অ্যান্ড দেন ইফ হি লাইকস দ্য প্রপার্টি, দেন উই গো ফর দ্য নেক্সট স্টেপ, ইউনো। সো আমরা ওইটা যদি উনি ওনার প্রি অ্যাপ্রুভেল আর ওনার যদি বাসা চয়েস হয়ে যায়, তাহলে আমরা অ্যাটর্নির কাছে যাবো, আর্নেস্ট মানি ডিপোজিট করবো, করে পরে আমরা ওই যে সাইন করবো, কন্ট্রাক্ট করার পরে সেম প্রসেস। না মানে উনি তো ওটা তো বললেন ওই প্রসেসের ব্যাপারটা, আমাদের সময় খুবই কম, কিন্তু আমি যেটা বাড়িতে তো কিছু মেনটেনেন্সের ব্যাপার থাকে, বাড়ি মানে হচ্ছে বিশাল কিছু, এবং বছর শেষে একটা প্রপার্টি ট্যাক্স দিতে হচ্ছে, বাড়িতে প্রচুর খরচের ব্যাপার থাকে এবং বড় একটা, কিন্তু এই জায়গায় অ্যাপার্টমেন্টটা কি বাড়ির থেকে কি কোনো অংশ, মানে আপনি কি মনে করেন যে এখন কি যাদের একটু কম, বা আপনি বলেন 5% ডাউন পেমেন্ট দিয়ে নেওয়া যায়, বা ছোট একটা ফ্যামিলি, আপনার কাছে কি মনে হয় যে অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করাও একটা ভালো ডিসিশন হতে পারে? ডিপেন্ডস অন হোয়াট হি চুজ, বাট আমি বলবো ওভারঅল, হ্যাঁ ওভারঅল আমি বলবো ছাড়তে চাই না, কিন্তু আমি বলবো আপনি যদি পসিবল হয় আপনি প্রাইভেট হাউস কিনেন। আচ্ছা, আপনি ওয়ান ফ্যামিলি কিনেন যদি পসিবল হয়। যদি আপনি টু ফ্যামিলিতে যাইতে না পারেন, টু ফ্যামিলি হইলে কি হয়, আপনি ধরেন একটা সেকশন আপনি ভাড়া দিচ্ছেন আর এক সেকশন আপনি নিজে থাকতেছেন। সো আপনার অনেকটুকু মর্গেজ এখান থেকে, হ্যাঁ মর্গেজের টাকাটা উঠে আসে, প্লাস আপনি হয়তো একটু লাগলে কন্ট্রিবিউট করলেন, না হইলে আপনি আলহামদুলিল্লাহ অনেক সময় দেখা যায় যে আপনি ফ্রিও থাকতে পারতেছেন। আর ওয়ান ফ্যামিলি হাউস হইলে ধরেন আপনি নিজে করলেন, তো নিজের পকেট থেকে হয়তো একটু দিতে হইব, বাট স্টিল ইজ বেটার। বাট কন্ডোমিনিয়ামে কিছু চেঞ্জ আছে প্রাইভেট হাউস থেকে, যেমন হইল গিয়া প্রপার্টি ট্যাক্স আছে, কিন্তু এখানে একটা HOE ফি আছে, which is you have to pay every month, which is non-refundable. ওইটা এভরি মান্থে দিতে হয়। লাইক আমরা হাউস যেরকম ভাড়া থাকি, রেন্ট থাকি, ওই রকম একটা HOE ফি আছে। সো ডিপেন্ডস অন দ্য সাইজ অ্যান্ড কোন জায়গায় আপনি কিনতেছেন। HOE প্লাস হচ্ছে আবার কিছু মেইনটেনেন্স কস্ট আছে, যেমন লিফট, আপনার সিকিউরিটি, এরকম অনেক কিছু ব্যাপার HOE ফির মধ্যেই আসে, অলমোস্ট সিমিলার সবগুলোর মধ্যে আসে। মামুন ভাই, আসলে আমাদের সময় খুবই কম, খুব ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন। হয়তো আগামীতে আমরা এই হাউস ইনভেস্টমেন্টে বা যে কন্ডো বা এইসব ব্যাপারগুলো নিয়ে আপনার সঙ্গে আরো ডিটেলস আলোচনা করবো। আবারও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনারা যদি কখনো আমার সাথে যোগাযোগ করতে চান, মাই নাম্বার, ডাইরেক্ট নাম্বার ইজ 347-220-5274. Again, my number is 347-220-5274. Your favorite realtor, Mahbub Mamun, Exit Realty, licensed near salesperson. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।